সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম শহীদের অপমান। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, রয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব মুক্তিযোদ্ধা জনাব হারুন হাবিব, এবং রয়েছেন জনাব আফসান চৌধুরী, অধ্যাপক ও গবেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলি একটু দেখে নিই। সেনা মোতায়েন না হলে নির্বাচনে থাকা নিয়ে সংশয়ে বিএনপি, দাবি আবারও নাকচ করল ইসি। নৈরাজ্য সৃষ্টি করতেই 20 দলের নির্বাচনে অংশ নেয়া, মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচনী প্রচারের সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িতে বিরোধী পক্ষের হামলা, আহত অন্তত 20। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য এরশাদের। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষের অবদান রয়েছে, এদেশের মাটি সব মানুষের। বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা নিতেই একটি মহলের ইঙ্গিতে টার্গেট কিলিং চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বড়দিন ও 31st নাইটে জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবং রাজধানীতে কথা কাটাকাটির জেরে সিএনজি চালককে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ, আটক অভিযুক্ত চালক। আমরা শিরোনামগুলো দেখলাম। আজকে আমাদের আলোচনার যে শিরোনাম শহীদের অপমান। আমি গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি অনুষ্ঠানে, বিজয় দিবসের অনুষ্ঠানে, আলোচনা সভায় উনি কিছু কথা বলেছেন, নির্বাচন সম্পর্কে কথা বলেছেন, অনেক বিষয়ে কথা বলেছেন। কিন্তু এটা বলতে কি উনি এটাও বলেছেন যে মানে শহীদের সংখ্যা কত, এ নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন, বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আসলে কত শহীদ হয়েছে, এই ধরনের কথা উনি বলেছেন। তো এটা নিয়ে আমরা দেখি যে ব্যাপকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, ব্যাপক অনেকে অনেক। আমরা যদি এখন অনলাইন পত্রিকার কল্যাণে আমরা দেখি যে একটা নিউজ যখন অনলাইনে দেয়া হয় সেটার নিচে মন্তব্য, অসংখ্য মন্তব্য। এই এই সংবাদটির পেছনে আমরা অসংখ্য মন্তব্য দেখেছি এবং সবগুলো মন্তব্য হচ্ছে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমে আপনাদের তিনজনের এই বিষয়ে আপনাদের বক্তব্য কি, বা বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা নিয়ে তারপরে অন্যান্য আলোচনায় যাব। স্যার, প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। শহীদদের সংখ্যা কত তা নিয়ে যখন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন, তখন তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রকট থাকে। কারণ এই বিষয়টি গবেষকদের, যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা বিশ্লেষণ করেন, এটা তাদের। তো এখন শহীদদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কতগুলো বিষয় এখানে জড়িয়ে আছে। একটি হচ্ছে, এটা তো অবিসংবাদিত একটা সত্য যে বিএনপি অসংখ্যবার দাবি করলেও মুক্তিযুদ্ধের সপক্ষ দল নয়। তার কারণ প্রয়াত জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উভয়ই মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে রাষ্ট্র ক্ষমতার অংশীদার করেছেন এবং তাদেরকে তাদের দলের ভেতরে যথেষ্ট মান সম্মান দিয়ে রাখা হয়েছে। তার অর্থটা কি? তার অর্থটাই হচ্ছে যে মুক্তিযুদ্ধকে তারা তোয়াক্কা করেন না আর কি। তো সেই জন্যে আমার কাছে মনে হয়েছে যে এই মন্তব্যটির পেছনে রয়ে গেছে একটা মুক্তিযুদ্ধ বৈরী মানসিকতা আর কি। এবং যা নিঃসন্দেহে আজকের অনুষ্ঠানে যেভাবে নামকরণটি করা হয়েছে তার সঙ্গে আমি একমত যে শহীদের অপমান। তো যারা মুক্তিযুদ্ধে আত্মদান করেছেন তারা সত্যি কষ্ট পাবেন এমন একটা মন্তব্যের মধ্য দিয়ে। তবে এখানে রাজনীতিটাই বড় হয়ে গেছে।
অর্থাৎ তারা যে পাকিস্তানপন্থী রাজনীতি করেন, এবং মনে রাখতে হবে পাকিস্তান যখন কদিন আগেই যখন চিৎকার করে জানিয়ে মাত্র 2 দিল, সপ্তাহ আগে। এই তো আমাদেরকে জানিয়ে দিল যে তারা 71-এ কোনো মানবতা বিরোধী অপরাধ করেনি, গণহত্যা করেনি, তারপর পর বেগম খালেদা জিয়ার এই মন্তব্য, দুটোর মধ্যে কার্যকারণগত একটা যোগসূত্র আমি দেখতে পাচ্ছি। তো কাজেই সেই দিক থেকে এটা অত্যন্ত অনভিপ্রেত একটি মন্তব্য হয়েছে বলে আমি মনে করি আর কি, অন্তত বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই সময়। জি, জনাব হারুন হাবিব। জি, আমি আসলে ধন্যবাদ আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের নামকরণটির জন্য, শহীদের অপমান। এবং বিশ্বাস করতে আমি বাধ্য যে বেগম খালেদা জিয়া গতকাল অত্যন্ত আকস্মিকভাবে অ্যাব্রাপ্টলি যে বক্তব্যটি উনি দিলেন, তাতে করে আমি ঢাকার বাইরে ছিলাম, আমি দেখলাম অনলাইনে, যেটা একটু আগে আপনি বলছিলেন, প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে বিশ্বাস হলো এই কারণে যে ঠিক গত বছর প্রায় একই সময়ে তারেক রহমান তার বড় ছেলে ঠিক একই ধরনের কিছু বক্তব্য করেছিলেন। এবং যেটা সৈয়দ আনোয়ার হোসেন বললেন যে তাদের মানে ধারাবাহিকভাবে বিএনপি দলটির যে বাংলাদেশ বিরোধীদের খপ্পরে পড়ে প্রায় নিজস্ব সত্তা হারিয়ে প্রায় জামাতিকরণ হয়ে গেছে, গতকালকে বেগম খালেদা জিয়ার বক্তব্যে বোধহয় সেটা আবার ফুটে উঠেছে। আমি শুধু একটা কথা এখানে বলবো যে তিনি যে বললেন, সংশয় প্রকাশ করলেন, উনি তো বাংলাদেশের 2বার বা 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু 30 লক্ষ শহীদের সংখ্যাটাকে উনি বিতর্কিত করেননি, তার সরকার এমন কোনো উদ্যোগ নেননি। তিনি যে যেটা সৈয়দ আনোয়ার হোসেন স্পষ্ট করেই বলেছেন, তাহলে কেন এখন উনি এই ধরনের করলেন? আমার মনে হয় যে এর পেছনে যে অনেকে এটা সন্দেহ করতেই পারেন, এবং সেটাই স্বাভাবিক হবে, যে অতি সম্প্রতি পাকিস্তান 30শে নভেম্বর খুব স্পষ্টভাবে অস্বীকার করেছে গণহত্যা বাংলাদেশে, এবং দেখা যাচ্ছে, এবং যুদ্ধাপরাধ বিচার নিয়ে এখনও গতকালকেও বেগম খালেদা যা বলেছেন আগের কথার সাথে কোনো একেবারেই তার মিল নেই। সব মিলিয়ে যে জিনিসটা মনে হচ্ছে যে একদিকে পাকিস্তান অস্বীকার করছে, তাহলে কি প্রশ্ন এইভাবে করা যায় যে বেগম খালেদা জিয়া ওদের পাকিস্তানিদের সুর মিলিয়েই এই কথাগুলো বলছেন? দ্বিতীয়ত আরেকটা আমি দেখতে পাচ্ছি, যেটা নিশ্চয়ই আমাদের সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, রাষ্ট্রের জনক, তার সম্বন্ধে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস প্রায় সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ আছে। উনি কি করে একজন অন্যতম শীর্ষ রাজনীতিবিদ, এদেশের একটা অন্যতম বৃহৎ একটি দলের প্রধান, 2বার 3বারের প্রধানমন্ত্রী, সংবিধান বিরোধী বঙ্গবন্ধু সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো সুস্পষ্টভাবে সংবিধান বিরোধী। আমি সবশেষে এটুকু বলতে চাই যে বাংলাদেশের তো রাজনৈতিক মৌল বিষয়ে আমাদের সমঝোতা দরকার। যে সমঝোতার অনুপস্থিতিতে বাংলাদেশ রাষ্ট্র কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত অনেকগুলো বছরে। এই ধরনের কথায় যা কি কখনো বেগম খালেদা জিয়া বা তার দল বা তার অনুসারীরা একবার কি ভাববেন যে এই ধরনের আমাদের কথায়? এইটার কারণেই পাকিস্তান নামক রাষ্ট্রটি উৎসাহিত হচ্ছে, যারা হয়তো 10 বছর আগে এ ধরনের কথা বলার সাহস পেত না, এখন বলতে তার সাহস এখন পাচ্ছে বলতে যে পারছে। হ্যাঁ। আপনি যথার্থই বলেছেন। কাজেই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতাসীন রয়েছে, কিন্তু আমি মনে করি আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ বেগম খালেদা জিয়ার মতো অন্যতম শীর্ষ একজন রাজনীতিবিদ প্রকাশ্যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেন, এবং সেই চেষ্টাটা আমরা প্রকারান্তরে পাকিস্তানের সুরে মিলিয়ে কথা বলেন, তখন বোধহয় আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। জনাব আফসান চৌধুরী, আপনি কিভাবে দেখবেন? বা আরেকটা জিনিস আমি এখানে যোগ করতে চাই, যে সংখ্যাতত্ত্বে পাক হানাদার বাহিনীর বর্বরতা কি ম্লান হয়? মানে যে ধরনের বর্বরতা চালিয়েছিল 71 সালে পাক হানাদার বাহিনী আমাদের, তো এইটা তাহলে বলার মানে কি, কি অর্থ, কি দাঁড়ায়? আমি আনোয়ার স্যারের কথাটা দিয়ে বলি যে আমাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, মানে কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল। সেখানে আমরা সংখ্যার বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। তখন আমাদের বিচারক যেটা জানিয়েছিলেন, বিজ্ঞ বিচারক, এটা আমি মনে করি খুব প্রণিধানযোগ্য। উনি বলছিলেন যে কথাটা স্যারও বললেন, যে সংখ্যা বিষয় বা এই বিষয় এটা গবেষকদের বিষয়, এটা অন্য কোনো বিষয় না।
বিচারকের পরিসর বিচার করবেন, গবেষকদের পরিসরে গবেষকরা বিচার করবেন। কিন্তু এই মুহূর্তে এসে খালেদা জিয়া এই কথাটা বলে ইনি ক্ষতিটা করেছেন নিজের এই কারণে ক্ষতি করেছেন যে এইবারে নির্বাচন ছিল বড়ভাবে বিএনপির একটা ফেরত আসার, মাঠে ফেরত আসার একটা সুযোগ। তো এই যে মুহূর্তে এই কথাগুলো বলেন, মানুষের স্মরণ হয়ে যায় যে বিএনপির ভেতরে যে দুর্বলতাটা, যেটা হচ্ছে তার জামাত কেন্দ্রিক, জামাতের সঙ্গে সম্পর্কিত দুর্বলতা, এটা তার মধ্যে রয়েছে। আমার মনে হয় না সাধারণ ভাই সৌদি আরব থেকে একজন টেলিফোনে আচ্ছা। প্রশ্ন করতে হ্যাঁ, চাচ্ছেন, please। অপেক্ষায় না রাখি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব তাবুক থেকে ওয়াব বলছিলাম। জি বলেন। আমি সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত অতিথিদের প্রতি সম্মান রাখি বলছি, আমাদের সাবেক বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী উনি তিনবার ক্ষমতায় ছিলেন, মুক্তিযোদ্ধার হিসাবটা উনি নিতে পারেন নাই। ভারতে গেলে পানি চুক্তির কথা ওনার স্মরণ থাকে না। গতকালকে হঠাৎ করে উনি মুক্তিযোদ্ধার যে হিসাবের কথাটা বলছে যে সঠিক হিসাব পায়নি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তিনবার ক্ষমতা থাকার পরে দিয়ে এখন উনি এই কথাটা বলি 30 লক্ষ নরনারী যে আত্মহত্যা দিয়েছে তাদের প্রতি অপমান কর, এবং যারা মুক্তিযোদ্ধার দেশে আছে তাদের প্রতি কি অপমান কর বক্তব্য নয় কি? জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। জি আফসান ভাই। না, খালেদা জিয়া রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু এত স্থূল রাজনীতি করাটা ওনার দলের জন্য খারাপ হচ্ছে। তো ওনাকে কে বুদ্ধি দিচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলার? এই বিষয়টা নিয়ে কেউ কথা যেখানে বলছে না, উনি কেন কথা বলতে গেলেন, কেন নিজের দলের ক্ষতি করতে গেলেন? তাহলে আমাদের ভাবতে হবে যে উনি পাকিস্তানের বন্ধু কিনা আমি কিন্তু বলতে পারবো এই না। জিনিসটি কি একটু খেয়াল করেছেন যে ডিসেম্বর মাস এলেই বিএনপির পক্ষ থেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিছু বলা, গত বছর 15ই ডিসেম্বর না, এরকম যে সময়- কথাটা উনি বলেছেন এটা কি তারেক কোনো রহমান, গবেষণা? তারেক রহমান, খালেদা জিয়া বা অন্য কেউ যেই বলুক, এটা কি গবেষণার বিষয়? আমার সাথে যে কথাটা বলছে এটা কি গবেষণার বিষয়? আমি তো বিচারক আমাদেরকে বলেছে যে হ্যাঁ, এটা গবেষকরা এটা আলোচনা করতে পারে। গবেষকরা কি এটা কোনো সময় আলোচনা করে? গবেষকরা তো গবেষণার ভিত্তিতে এটা করবে। উনি কেন করতে চান? আমাদের দেশের রাজনীতিতে দুটো বিষয় নিয়ে এই আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি করে। কে ঘোষণা করেছিল? এটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমি। ভাই চাইলেই তো আর কেউ যে স্বাধীনতা ঘোষণা করে না। আমিও তো ছাদে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছিলাম। তার মানে তো এই নয় যে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা ঘোষকেরও তো একটা পটভূমি লাগে, একটা ব্যক্তিত্ব লাগে, অবস্থান লাগে। সেটা শেখ মুজিব ছাড়ার কারো ছিল না। আর 30 লক্ষ না 3 লক্ষ না 3000 না 3 জন, এই বিষয় নিয়ে বিতর্ক করাটার প্রয়োজনটা কি যেন উনি অনুভব করেন। আমি এতটা বলছি না যে উনি পাকিস্তানের পক্ষে ওকালতিটা করছেন। আমি মনে করি যে উনার রাজনীতিক ভাবনা এতই স্থূল, এতই শ্যালো যে উনি মনে করছেন তিনি খুব বড় একটা বক্তব্য দিয়ে নিজের অবস্থানটাকে সবল করছেন, এবং বিতর্কিত শুধু করছেন না। আমার মনে হয় এই নির্বাচনে যেহেতু বিএনপি একটা ফেরত আসার সুযোগ পাচ্ছিল, উনি যথেষ্ট ক্ষতি করে দিয়েছেন, এবং তার দলের জন্য এইটা অনেক বড়। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এতটা সবল হওয়া উচিত যে নির্মমতা, বর্বরতা যে বিষয়টা, যেটা প্রতিটি মানুষের জানা, যে 71 দেখেছে বা 71 সম্পর্কে পড়েছে, সংকট সেইখানে নাই। সংকটটা হলো যে উনারা ভাবছেন এটা হচ্ছে রাজনীতির বা ইতিহাসের সংকট। এইরকম স্থূল রাজনীতি ভিত্তিক যারা, তাদের সম্পর্কে বাংলাদেশে ক্ষমতায় আসলে আশাবাদ হবে, এই আশাটা করাটা বোধহয় একটু কঠিন। তাহলে এই ধরনের কথাবার্তা তো শুধু আমাদের মানে যেটা বললেন গবেষকের দায়িত্ব, গবেষকের কাজ ইতিহাসের এই বিষয় নিয়ে, কিন্তু রাজনীতিবিদরা যখন ইতিহাসের এই বিষয় নিয়ে কথা বলেন তারা তো প্রকান্তরে রাজনীতিকেই ক্ষতিগ্রস্ত করেন। হ্যাঁ স্যার। অবশ্যই আমার এই মুহূর্তে মনে পড়ছে বেশ ক বছর আগে, মানে আমি এই কারণে স্যার এই কথাটা বলছি, গত বছর একই ধরনের কথা বলে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, এবং আমরা একটু মনে করলে দেখব যে তারেক রহমানের একটি কথা দিয়েই আওয়ামী লীগ ঘোষণা করলো যে তারেক রহমানের কথার জন্য বিএনপি ক্ষমা না চাইলে তাদেরকে, শুধু ঢাকায় নয়, বিএনপি যখন ঢাকায় একের পর এক সমাবেশ করতে পারছিল না, পারমিশন পাচ্ছিল না, তারা গাজীপুরে করতে গিয়েছিল সমাবেশ। তখন গাজীপুরেও করতে দেওয়া হলো না তাদেরকে জানুয়ারির প্রথম দিকে, 5ই জানুয়ারির তারিখটির আগে, দুদিন আগে সেটি ছিল, দিল না, এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে অবশ্যই সেই অবরোধ কর্মসূচি আসলো। পরবর্তীতে আমরা সেই রাজনীতি, তারপর আমরা কি দেখলাম 3 মাসের রাজনীতি, সেটা
এটা নিজেদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা আর কি। তো আমি মনে করি আফসান চৌধুরী যেভাবে বলছিল যে নিজেদের দলের ক্ষতি করে, ব্যাপারটা তাই হয়ে গেছে। এবং আপনি যে সূত্রটা ধরিয়ে দিলেন, দুটো উপসংহার অভিন্ন। তো আমি যেটা বলছিলাম যে বেশ কয়েক বছর আগে একটি বাংলা দৈনিকে এই মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গ নিয়ে আমার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল। তো সেখানে আমার একটি বক্তব্য দিয়ে তারা শিরোনাম করেছিল, শিরোনামটা এমন ছিল, রাজনীতিবিদের কোনো অধিকার নেই ইতিহাসের উপরে চড়াও হবার। তো আমি সেই কথাটাই পুনরুক্তি করে আবার বলছি যে ইতিহাস তার আপন গতিতে চলবে। ইতিহাস নগ্ন সত্য, নির্মম, কঠিন, কিন্তু রাজনীতির আলোকে আলোকিত হয়ে ইতিহাস কোনো সময় জনসমক্ষে আসে না আর কি। তো এখন ইতিহাস নিয়ে এক ধরনের চমক দেবার চেষ্টা করেন রাজনীতিবিদরা মাঝে মধ্যে, যেমনটা বেগম খালেদা জিয়া দিলেন, বা কদিন আগে, কিছুদিন আগে তার ছেলে তারেক রহমান দিয়েছিলেন, গত বছর দিয়েছিলেন এইভাবে। তো এগুলো তথ্য সমর্থিত নয়, সত্যের ধারে কাছে নেই। যখন তারা মনে করেন যে রাজনীতিতে, যেহেতু তারা রাজনীতিতে দেউলিয়াত্বের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে, সংগঠন নেই, নেতৃত্ব নেই, লক্ষ্য নেই, কিছু নেই। একটা সুযোগ ছিল এবারে পৌর নির্বাচনে, যেমনটা আফসান চৌধুরী বলছিল, ফেরত আসার, একটা ভালো মতো ফেরত আসার সুযোগ ছিল, সেটিও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন এখন আমি মনে করি। তো সুতরাং এটা রাজনৈতিক দিক থেকে যেটাকে বলা হয় যে বুমেরাং হয়ে যাবে বেগম খালেদা জিয়ার জন্য, তার দলের জন্য এটা। এবং এই মুহূর্তে বিশেষ করে ডিসেম্বর মাসে যখন আমরা বিজয় দিবস উদযাপন করেছি, ৭১কে বিশেষভাবে স্মরণ করি, সেই সময় ৭১কে নিয়ে এমনি তুচ্ছ তাচ্ছিল্যমূলক মন্তব্য জনগণ কিন্তু, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ, তারাই সিংহভাগ বাংলাদেশে, তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এর ফলাফল অবশ্যই পৌর নির্বাচনে পড়বে বলে আমি বিশ্বাস করি। হারুন ভাই, আপনি কি মনে করেন যে এই কথাবার্তা এগুলোর কারণে নির্বাচনে এটার প্রভাব পড়বে? আমি নির্বাচনটাকে খুব একটা মুখ্য দেখছি না। কারণ এটা স্বতঃসিদ্ধ যে বেগম খালেদা জিয়া যে ধরনের বক্তব্য দিয়েছেন, এবং সে বক্তব্যগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার শামিল, সেগুলোকে গ্রহণ করবার মানসিকতা বাংলাদেশের মানে বৃহত্তম জনসংখ্যার নেই। কাজেই প্রতিক্রিয়া সেটা হতে পারে, বহুবিধ হতে পারে। একটি তো আগামী ৩০ তারিখে যে নির্বাচন হবে, এখানে হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলবে না, এই ধরনের বক্তব্যের জন্য এটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, চাইবে। দ্বিতীয়ত যেটা হতে পারে, সেটা হতে পারে যে বাংলাদেশে যেটা আফসান চৌধুরী বলছিলেন, সৈয়দ আনোয়ার হোসেনও বললেন, যে একটা পরিবেশ তৈরি হচ্ছিল ধীরে ধীরে। আগে যেরকম একটা কট্টরপন্থী আচরণ ছিল, তার থেকে একটা সমঝোতা যেভাবে হোক এই নির্বাচনের মধ্য দিয়ে সেটাকে শ্যাটার্ড করা হলো। তৃতীয়ত, বিএনপি থেকে সবসময় বলা হয় যে সরকারের সঙ্গে আলোচনায় বসবার দেওয়া হয়। অনেকে জামাত সঙ্গ ছাড়ো তারপরে আসো, এটাও বলা হয়। কিন্তু এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে অবশ্যই সরকার কঠোর অবস্থানে যাবে, এটা আমার কাছে স্পষ্ট মনে হয়। তাহলে কি দাঁড়ালো? একে তো আমরা দেখতে পাচ্ছি এটা ইতিহাস নির্ভর নয়, শুধুমাত্রই রাজনৈতিক একটা চমক, এবং রাজনীতির কোনো উদ্দেশ্যই সাধন করবে না। না, আপনি তাহলে কি বলতে চাচ্ছেন, বিএনপি জেনে শুনে সরকারকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য সরকারকে উস্কে দিচ্ছে? আমি তা বলছি না। এটা হতে পারে তার একটা ব্যর্থ রাজনৈতিক কৌশল। বিএনপি শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি, বিএনপি ইতিহাসের প্রতি তার আঘাতটা তার জন্মের পর থেকেই হয়েছে। কাজেই এটা আরেকটা কৌশল। আপনাকে এখানে রেখে একজন দর্শকের প্রশ্ন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। সময় টিভি না ভাই? হ্যালো। হ্যাঁ জি, নরসিংদী থেকে বলছিলাম। আমরা সময় টিভির মাঝে ফোন করেছিলাম। জি জি, সময় টিভিতে ফোন করেছেন, আপনার প্রশ্ন বলেন। সময় টিভি থেকে বলছি। ওই যে খালেদা জিয়া যা মুক্তিযোদ্ধার এই মুক্তি বাহিনীর হিসাব রাখে না, উনি কি
রাজাকারের হিসাব ওনার কাছে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, এগুলি হচ্ছে নানা ধরনের রিঅ্যাকশন। প্রতিক্রিয়া চলছে। জি, যে কথাটা বলছিলাম যে এটা শুধুমাত্র আসন্ন নির্বাচনে হবে তা নয়, সবচেয়ে বৃহত্তর ক্ষতিটা যেটা হবে, সবাই আমাদের দেশে রাজনৈতিক সংকট নেই এই কথা কেউ কখনো বলবে না, কিন্তু এই রাজনৈতিক সংকটটাকে আরো অনেক বেশি ঘনীভূত করবে বেগম খালেদা জিয়ার এই বক্তব্য। দ্বিতীয়ত যে জিনিসটা হবে যে মুক্তিযুদ্ধে বিএনপির মধ্যে অবশ্যই স্বীকার করতে হবে যে অসংখ্য মুক্তিযোদ্ধা সে দলে অংশগ্রহণ করেছিল, তারা নেতা মন্ত্রী হয়েছিল, কর্মী আছে, তাদের মনোভাবটা বোধহয় জানবার ব্যাপারটা খুব প্রয়োজন। আজ তারা কি মনে করে? আপনি যেটা বলছেন তাদের মনোভাব জানার প্রয়োজন। বেগম খালেদা জিয়ার এই কথার প্রেক্ষিতে আমাদের এই টক শোতে আজকে আনার জন্য বিএনপির অনেক নেতাকে ফোন করা হয়েছিল, কিন্তু তারা কেউ আসতে রাজি হয়নি। এটা হচ্ছে বাস্তবতা। তার দলের কোনো নেতা তার চেয়ারপারসনের এই বক্তব্য নিয়ে টক শোতে এসে কথা বলতে রাজি নয়, এটা হচ্ছে বাস্তবতা। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাও যদি থেকে থাকেন তাদের ভূমিকাটা কি? তাদের না, নিশ্চয়ই কণ্ঠ তো রোধ করা, একদম আপনার সাথে আমি 100% সম্পূর্ণ। আমি সেই জন্যই বলছিলাম যে এটা শুধুমাত্র একদর্শী কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এবং সবশেষে এটা বাংলাদেশের যে একটা রাজনৈতিক সহাবস্থানের যে ব্যাপারটা, দেখুন বাংলাদেশে যে কোনো দেশ, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, বাংলাদেশ তো বটেই, এখানে দল মতের মানুষ ভিন্নতা থাকবে, কেউ কখনো জনসাধারণের সমর্থনে ক্ষমতায় আসবে, কেউ আসবে না, কিন্তু বাংলাদেশে একটা জাতীয় মুক্তিযুদ্ধ যার উপর ভিত্তি করে একটি রাষ্ট্র তৈরি হয়েছে, তার শহীদের সংখ্যা, তার ইতিহাস নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, যখন তখন তথাকথিত রাজনীতিকরণ করা হবে, এটা করে বাংলাদেশকে কোনোদিন স্থিরতা আসবে না। এবং বেগম খালেদা জিয়া অতীতে তিনি যাই করে থাকুন না কেন, যে কোনো ভূমিকায় থাকুন না কেন, গতকালকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি সবিশেষ তার দল শুধু নয়, একটি দল যা একটি দল আসে, পুরো বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে মনে করি। আফসান ভাই, আমি যেটা বলছিলাম যে আমরা গত বছর দেখেছি তারেক রহমান এই ধরনের কথা বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান। এই বছর ডিসেম্বরে বেগম খালেদা জিয়া বললেন। তো যেটা বলছিলাম যে এই দলের এই প্রধান দুইজনের বক্তব্য নিয়ে বিএনপির মধ্যেই আবার যারা আছেন অন্যান্য নেতৃবৃন্দ, তারা ঠিক কথা বলতে রাজি নন বা খুব বেশি কথা বলেন না আমরা দেখি। তো তাদের এই কথাটাকে দলের মধ্যেই কি তাহলে কি অন করে না কেউ, মানে তারা এটা নিয়ে আলোচনা করতে চান না? আমার বিএনপির লোকদের সঙ্গে যখন আলাপ হয়েছে ওই 5ই জানুয়ারি নির্বাচনের সময়, তারা ওদের মানে খালেদা জিয়াকে ভয় পায়। এবং আমার এই টক শোতে একজন মন্ত্রীও ছিলেন, তিনি যখন এই অফ যায়, যখন ব্রেকে আমাকে মন্ত্রী বলতে সাবেক মন্ত্রী, বিএনপির আমলের মন্ত্রী। হ্যাঁ, বিএনপির আমলের মন্ত্রী বলছে, ভাই আমরা তো নির্বাচন করতে চাই, কিন্তু এই কথাটা ম্যাডামকে কি বলবো? আমি বললাম যে ভাই, আমরা তো সাংবাদিক, আমরা তো মনে করি যে আপনাদেরই বলা উচিত, আমরা তো বলছি। তো একটা দলের নেত্রীকে যদি আপনি এতটা ভয় পান যে আপনি সত্য কথাটা বলতে পারবেন না, আপনি যে কথাটা বললেন এই ভয়ের জিনিসটা তো আমাদের প্রধান দুই দলের ক্ষেত্রে আছে, কিন্তু ওনারা না করে, ওনারা যে সংকটটা হয়ে যায়, আমি বিএনপির কথাতে বলি, বিএনপি মাঠ থেকে উধাও হয়ে গেছে, বিএনপি সংগঠনটা ভেঙে গেছে। আমার স্যারও তো সেই কথাটা বললেন। তো এই আজ খালেদা জিয়ার এই বক্তব্য, সংগঠন যাই হোক না কেন, ভোট ব্যাংক কি নষ্ট হয়েছে? না, ভোট ব্যাংক অবশ্যই ক্ষতিগ্রস্ত। আমি জানি না কতটা প্রভাব পড়েছে, কারণ একটা জিনিস কি, বাংলাদেশের মানুষ ওই কতজন মারা গেছে না মারা গেছে, এটা বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের সামনে 71-এর যে অবয়ব আছে, এটা রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় খুব একটা প্রভাব পড়ে না, চেঞ্জ হবে না, তারা চেঞ্জ হবে না। কিন্তু তার ভোটটা কি হবে আমি সেটা বলতে পারছি না। কিন্তু আমাদের দেশের কোন রাজনীতিবিদ এতটা প্রভাবশালী না সাধারণ মানুষের ভাবনা ধারণার উপরে, যে তার কথা আমি চেঞ্জ করে ফেলবো, সেটা সরকারি দল হোক বা সেটা বিরোধী দল হোক। আমার যেটা মনে হয় রাজনীতিতে, মনে করেন এই মুহূর্তে যদি খালেদা জিয়া বলে যে শহীদের সংখ্যা অন্য কম ছিল, আমার মনে হয় আমি যদি ভোটার হতাম, আমার প্রতিক্রিয়া হতো, তুমি এই প্রশ্ন তুলছো কেন? এটা তো তোলার কোনো বিষয় না, কেন তুমি এটা তুলছো? বিশেষ করে গত 1 মাসের মধ্যে যখন এই বিষয়ে এত আলাপ আলোচনা হয়েছে, পাকিস্তান বলেছে, একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হলে তো এই প্রশ্ন এমনিতেও তুলতো না। আমরা তো
ঝগড়াঝাটি পারিবারিক পর্যায়ে ঝগড়াঝাটি করতে গেলে তো অনেক কিছু তুলি না ঝগড়া করার সময়। তো সেখানে তিনি কেন এটা তুললেন আমি এটা বুঝতে পারছি না। হারুন ভাই যে কথাটা বলছে তিনি কি ভাবছেন আমি জানি না যে আরো সরকার কঠোর হবে, কঠোর হলে আবার আন্দোলন করবে। উনি তো পরশুদিন বলেছেন যে আন্দোলন নয় আমরা নির্বাচন করতে চাই। এটাই যদি বলে তো তাহলে তো এটা তো অত্যন্ত উল্টো কথা। উনি তো সংঘর্ষের জন্য মনে হয় আবার রাজি হচ্ছেন, কিন্তু উনি আমার মনে হয় উনার যারা কাছে কাছে ঘনিষ্ঠ মানুষ তারা ওনাকে খবরটা দেন না। বাংলাদেশের মানুষ আন্দোলন করতে চায় না, বাংলাদেশের মানুষ নির্বাচন করতে চায়। এই সহজ সরল কথাটা কেন ওনার মাথায় ঢুকছে না, এবং এটা আমি ওনার উপরে আমার ক্ষোভ হচ্ছে না, কারণ আমি তো মাস্টার মানুষ, স্যারও মাস্টার, স্যার তো নরম সরম মাস্টার, আমি খুব রাগী মাস্টার। সেটা হচ্ছে যে এই বোকা ছাত্রদেরকে নিয়ে মানুষে কি করে। উনি তো ওরকম একটা বোকা ছাত্রের মতো কাজ করে। উনি ওনার কি দরকার ছিল এই কথাটা বলার? আমি একজন বিএনপির লোক হিসেবে আমি কি বলতাম যে আপনি কেন এই প্রশ্ন তুলছেন যাতে সমস্ত বিষয়টা বিতর্কিত হচ্ছে। আমি যদি ভোটার হতাম আমি কি ভাবতাম যে আছে এই মহিলা বা বিএনপির জন্য সহজ করে দিচ্ছে কিছু। 5ই জানুয়ারিতে তেমন বিএনপির জন্য সহজ করে হয়নি যে আমরা আন্দোলন করব, আন্দোলন ঝাঁপিয়ে পড়বো। উনি যে কত জনবিচ্ছিন্ন এটা বোঝা যায় যে উনি ভাবলেন যে বাংলার মানুষ নির্বাচনের জন্য আন্দোলন করতে চায়। এটা বোগাস কথা। এখনো বাংলাদেশের মানুষ নির্বাচন করতে চায়, তাতে তারা মনে করুক লাভ হোক কি না হোক। তো খালেদা জিয়া বাংলাদেশের যত বড় না শত্রু, মনে হচ্ছে বিএনপির জন্য তার চেয়ে অনেক বেশি ক্ষতিকারক। এবং আমার কাছে একটা জিনিস মনে হয় যে সবাই বলছিলেন আমরা এখানে যে উনি কেন এসব করলেন, আমরা কি এইভাবে ভাবতে পারি না? বা তার পুরো রাজনৈতিক ট্র্যাডিশন এই পর্যন্ত এসে যে উনি হয়তো মনে করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথেই এটাই বাংলাদেশকে আঘাত করার প্রচন্ড সময়, বাংলাদেশের জন্মের ইতিহাসকে আঘাত করার সময়। আমি আসলে বুঝতে পারছি না মানে পুরো ব্যাপারটা। বললেন যে সরকার অ্যাকশনে যাবে, সরকারকে অ্যাকশন নিতে বাধ্য করার জন্য হয়তো এটা বলেছেন। আসলে এটা একটা বিশ্লেষণের ব্যাপার, উনি আসলে কেন বলেছেন। তবে এক একজন হয়তো এক এক ভাবে। একই সাথে এই কথাটা বলার সাথে সাথে কিন্তু উনি বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মানে এই ধরনের ইতিহাস বিকৃতি একটা বিকৃত মানসিকতা রীতিমতো। এটা আফসান যেটা বারবার বললেন যে এটা অপ্রয়োজনীয় এবং সাথে সাথে উদ্দেশ্য প্রণোদিত আমি মনে করি। একজন দর্শক আছেন, আরেকজন দর্শক আছেন, প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিম রেজা বলছি মকিমপুর ঝিনাইদহ থেকে। জি জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার বিএনপি মানে জিয়া পরিবার থেকে বহু আগে থেকে বাংলাদেশ এবং তার স্বাধীনতা, বাংলাদেশের ইতিহাস নিয়ে সবসময় বিতর্কিত মন্তব্য করা হয়। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দাবি করা হয়েছিল, সেই কারণে বাংলাদেশের হাইকোর্ট কিন্তু একটি রায় দিয়েছে, বহির্বিশ্ব কিন্তু সে রায়কে সমর্থন জানিয়েছে। তারপর তারেক রহমানের বিভিন্ন মন্তব্য বিতর্কিত, যেমন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করা, এরকম একটা বিষয় আমরা শুনেছি কিছুদিন আগে, উনি বলেছিলেন। তারপর বঙ্গবন্ধুর ভূমিকা নাকি সন্দেহজনক, এরকম আগে বাজে কথা তিনি বলেছেন। গতকাল খালেদা জিয়া বললেন বঙ্গবন্ধু নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। খালেদা জিয়া শোনেননি যে বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী চাই না, আর বাংলা মানুষের অধিকার চাই। এসব কিছু জানা বোঝার পরেও মানে এখনো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে, ইতিহাসকে নিয়ে এখনো পর্যন্ত বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, খালেদা জিয়ার এই শয়তানি শক্তি কি এতই প্রখর, বা জিয়া পরিবারের এই শয়তানি শক্তি কি এতই প্রখর যে এর বিরুদ্ধে বাংলা জনগণ তথা সরকার কি কোনো অবস্থান গ্রহণ করতে পারে না? এটা আমার কাছে আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। সরকার কি অবস্থান নিতে পারে এই বিষয়ে? আমরা তো এখানে বলছি সরকারকে হয়তো খেপাচ্ছেন, সরকার হয়তো কঠোর অ্যাকশনে যেতে পারে। স্যার কি বলবেন? আচ্ছা, আপনি যেখান থেকে শুরু করতে চেয়েছিলেন যে কালকের ওই ভাষণে বেগম জিয়া আরো কিছু কথা যা বলেছেন সেটা আপনি সূত্র ধরিয়ে দিলেন। দেখুন কতগুলো বিষয় আছে। একটা কথা বলেছেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে যুদ্ধই শুরু হতো না, বাংলাদেশ স্বাধীনতা না। আচ্ছা, এই দুটো পেছনে কতটুকু ইতিহাস আছে, কতটুকু তথ্য আছে সে ব্যাপারে না জেনেই তাকে বলে দেওয়া হয়েছে, তিনি বলেছেন মনে হয়। তো এখন প্রথমত ধরুন যে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন, সঠিক, কারণ তিনি 1970-এর নির্বাচনে
গরিষ্ঠ দলের নেতা, ক্ষমতা তো তার হাতে আসার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। প্রধানমন্ত্রী করা হলো না। জি। এবং গোটা মার্চ মাস জুড়ে যে আন্দোলন ছিল, 7ই মার্চের ভাষণে তিনি কি বললেন? 26শে মার্চ প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার আগে যে বাণীটি ছড়িয়ে দেওয়া হয়েছিল, তার প্রথম বাক্যটি কি ছিল? আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, দুটো বার্তা তারা একটিতে পারে। তো বাংলাদেশ স্বাধীন হলে তিনি কি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান? এটা তো আমাদের যুদ্ধের দলিলপত্রে আছে। আফসান চৌধুরীর একক প্রচেষ্টায় এই দলিলটি সংকলিত হয়েছিল প্রথমে। অনেকেই কাজ করেছেন, কিন্তু আমি তার সামনেই বলছি, আফসান চৌধুরীর একক প্রচেষ্টা না থাকলে এটা বেরোতো আমার না। সংগ্রহ এটা বেরোতো না, এটা বেরোতো না। আচ্ছা, আর একটা হচ্ছে বেগম জিয়া, আমি সবিনয় অনুরোধ করব, যদি অনুরোধটি তার কাছে পৌঁছায়, 1972-এর 26শে মার্চ সাপ্তাহিক বিচিত্রাটা পড়ে দেখবেন, এবং তিনি হুকুম করলে তার কাছে বিচিত্রা পৌঁছে যাবে যে কোনোভাবে। সেখানে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের একটি লেখা আছে, শিরোনাম একটি জাতির জন্ম। সেখানে তিনি বলছেন একটি জায়গায় যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, শেখ কথাটা লেখেননি তিনি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ ছিল আমাদের জন্য সবুজ সংকেত। তাহলে বেগম জিয়ার বক্তব্য আর তার স্বামীর বক্তব্য, প্রয়াত স্বামীর বক্তব্য কি মিলছে? মিলছে না। তো ওইটা যদি তিনি অনুগ্রহ করে পড়ে দেখেন, তাহলে তার যারা পরামর্শক আছেন তাদেরকেও পড়তে বলবো, এবং তারেক রহমানকেও পড়তে বলবো। তাহলে হয়তো বা, যদি ভ্রান্তি নিরসন করতে চান, যুক্তির কাছে, সত্যের কাছে, তথ্যের কাছে হার মানতে চান, তো সেই জন্যে তার দুটো বক্তব্যই গ্রহণযোগ্য নয়। জি, আমরা তো বক্তব্য অনেকগুলো বললাম, আরেকটি বক্তব্য উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের নিজের ঘরে যুদ্ধাপরাধী আছে, মন্ত্রী বানাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কারণ এই কথাটাও কিন্তু উনি বলেছেন। এই সেটা কথাটাকে তার কিন্তু কাছে এখন দেখুন, আমরা যুদ্ধাপরাধের বিচার শুধু আমরা না, সব জাতি মিলে চায়, সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় বিচার হচ্ছে, এবং বিচারের একটি পর্যায়ে শীর্ষ যুদ্ধাপরাধী অনেকে এসছে এখানে। আমার মনে আছে ব্রাহ্মণবাড়িয়ার মুবারক বলে একজন রাজাকার, সে তো যুদ্ধের সময় সে রাজাকার ছিল, পরবর্তীতে আওয়ামী লীগে চলে এসেছিল। যখন এটা জানা হয়েছে যে সে ওই ধরনের ক্রাইমের সাথে জড়িত ছিল, তাকে দণ্ড দেওয়া হয়েছে, আমাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে। আওয়ামী লীগে যদি বেগম খালেদা জিয়া মনে করেন, যদি তথ্য দিতে পারেন, তা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে দিতে পারেন, আবার পত্রপত্রিকায় দিতে পারেন যে অমুকে অমুকে যুদ্ধাপরাধ আওয়ামী লীগের মধ্যে আছে। এটা নিয়ে বিতর্কে কিছু নাই। এবং এটাও বলেছেন যে, যতটুকু আমি দেখলাম, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানাচ্ছে। আসলে যে অভিযোগটা তার উপর, তার প্রয়াত স্বামীর উপর, রাজনীতিটাকে এত সহজভাবে নিয়ে শাহজিজকে, যে শাহজিজ বাংলাদেশ বিরোধী অবস্থানের কারণে কুখ্যাত, তাকে কে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে? তারপর জামাত ইসলামীকে কে রিহ্যাবিলিটেট করেছে বাংলাদেশে? যারা যুদ্ধাপরাধী তাদের গোলামদেরকে কে এনেছে? এগুলো একে একে কতগুলো বলবো? আসলে আমার মনে হয় যুক্তির চাইতে বেগম খালেদা জিয়ার কাছে বোধহয় একটা, কি বলবো এটাকে, সেটা হচ্ছে যে কোনো কিছু না পেয়ে, না করতে পেরে তার একটা মতিভ্রমের মতো অবস্থা। তাহলে এই ধরনের কথা বলতে খারাপ লাগছে, এই ধরনের কথা, এটা কিন্তু রাজনীতির কথা নয়, ইতিহাসের কথা নয়, তার কোনো প্রয়োজনে আসছে না, তাহলে কেন বললেন? তার কেন বললেন? বরং একটা বিশেষ শ্রেণীর মানুষের কাছে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা, বা একটা বিতর্ক তোলার চেষ্টা। তো কাজেই আসলে আমি মনে করি নিশ্চয়ই অনেকে খুব রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেবেন। আমরাও যারা মুক্তিযুদ্ধের মাঠের মানুষ, আমাদেরও খুব খারাপ লাগে। অনেক বছর তো বাংলাদেশে দেখছি, অনেক কিছু অবলোকন করেছি। অন্তত খুব, আমরা রাজনীতি করি না, রাজনীতি দলের সাথে সম্পৃক্ত নই, কিন্তু যে রাজনীতি তার দলকেও ক্ষতিগ্রস্ত করে, অনেকেই আমরা এখানে থেকে বলা হয়েছে,
সে রাজনীতি উনি বারবার করছেন কেন? বিশেষ করে যে সময়ে করলেন, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে পাকিস্তান যখন সরাসরিভাবে ৪৪ বছর পর মুক্তিযুদ্ধের গণহত্যা, নারী নির্যাতনকে অস্বীকার করছে, পাকিস্তান যখন সরাসরি প্রত্যক্ষভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে যুদ্ধাপরাধ বিচার সংক্রান্ত নিয়ে। দেখুন, পাকিস্তানে যখন যেদিন বললো তার ১-২ দিনের মধ্যে ৫০ জনের ফাঁসি কার্যকর হলো, পেশোয়ারে বোমা হামলা, এটা সেটা। আমরা কিন্তু কিছু বলি না বাংলাদেশ, তারা বলে। পাকিস্তান কি এখনো কি মনে করে যে বাংলাদেশ তার আরেকটি পূর্ব পাকিস্তান কিংবা তার কলোনি? দুর্ভাগ্য হচ্ছে সেই পাকিস্তানের, বলি না যেটা আফসান বলছিলেন যে উনি মনে করেন না পাকিস্তান, আমিও সেটা বলি না, কিন্তু মনেটা কি হয়? যে কোনো মানুষ তো এটাই ভাববে। একদিকে পাকিস্তান বলছে, আরেকদিকে শর্মিলা বোস বলছে, আরেকদিকে আমাদের একজন ডেভিড বার্গম্যান বলছে যে ৩০ লক্ষ লোক নয়, যার জন্য আমাদের আদালত তাকে শাস্তি পর্যন্ত দিয়েছে। আবার খালেদা জিয়াও বলছেন। তো তার মতো স্টেটাসে একজন মানুষের কাছ থেকে এরকম আমি মনে করি যে এই ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এবং আবারও বলবো, আমরা যত দুঃখই প্রকাশ করি না কেন, তার পেছনে তার একটা হীন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। জি, আফসান ভাইকে দিয়ে শেষ করব যে আমাদের এই হীন রাজনৈতিক উদ্দেশ্য, এগুলো কি বারবার আমাদের রাজনীতি এইভাবেই আসতে থাকবে এবং প্রতি বছর ডিসেম্বর মাস এলেই? আচ্ছা, আমি একটু হারুন ভাইয়ের কথার উপরে বলি। সেটা হচ্ছে ডেভিড বার্গম্যানকে কিন্তু ৩০,৩০,০০০ জন্য আদালত কোনো করেনি। সেটা হলো তার একটা বিশেষ একটা মামলার ক্ষেত্রে যে ব্লকটা দিয়েছিল সেটা আদালতের অবমাননা হয়েছিল, এবং এটা যেহেতু আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমাদের আদালতের সামনে দাঁড়াতে হয়েছিল, আদালত খুব পরিষ্কারভাবে বলেছিল যে এটা বিষয় না, এটা তো গবেষকদেরই বিষয়। তার বিরুদ্ধে যেটা ছিল যে তুমি এমন একটা কিছু বলেছো, এটা ৩০ লাখ ৩ লাখের বিষয় ছিল না। তো অতএব আমার মনে হয় আমাদের আদালতটার বিজ্ঞতাও আমাদের স্বীকার করে নেওয়া উচিত, যদিও সে আদালতে আমারও বিচার হয়েছে। তো আমি মনে করি যে আপনিও তো সিগনেচার ছিলেন। হ্যাঁ, আমি তো সিগনেচার ছিলাম। এখানে কিন্তু এই ৩০ লাখ ৩ লাখ নিয়ে বিচার তার না, আদালত ৩০ লাখ বা ৩ লাখ ৩০ লক্ষ কথা তার রায়তে উল্লেখ করেছিল। হ্যাঁ করেছে, কিন্তু বার্গম্যানের মানে শাস্তিটা এইটার জন্য হয়নি। আচ্ছা, হতে পারে আরেকটা কারণে হয়তো। যে জিনিসটা হচ্ছে যে আমি মনে করি ইতিহাস চর্চাটা কেন আমাদের দরকার, এটা হচ্ছে যে আমি গত সপ্তাহে থিসিস কোর্সে আমি বসে এক্সামিনার ছিলাম। ওখানে একজন বাংলাদেশের বিশাল মুক্তিযোদ্ধা বলে জানালো। তখন আমি তো এক্সামিনার, আমাকে বলতেই হলো যে এটা বাদ না দিলেও তো পাস করবে না, কারণ এই লোক তো ছিল 71 বাংলাদেশ বিরুদ্ধে একটা ট্রেইটার, একটা বিশ্বাসঘাতক। তো তার মানেটা কি? আমাদের দেশে ইতিহাস চর্চাটা ভীষণ রকম ভাবে কমে গেছে, এবং এই চর্চাটা আমাদের যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা ওই রাজনীতির পরিসরের ইতিহাস চর্চাটা করতে চেষ্টা করেন। অথবা আমাদের রাজনীতি পরিসরের ইতিহাস চর্চার থেকে বের হয়ে আসে আমরা, এইটাই আমরা চাই। প্রথমে বলেছিলাম আমি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।